ছাড়পত্র। সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্ব দেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। হাই, আমি ইপসিতা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যেটা করলাম সেটাকে কবিতা পাঠই বলি, কারণ আবৃত্তি করার মতো আমার সেরকম ট্যালেন্ট নেই। আমি কোনোদিনও আবৃত্তি করিনি, কোনোদিনও শিখিনি, কিন্তু তাও আজকের ভিডিওর শুরুতে মনে হলো যে এই কবিতাটা সবাইকে পাঠ করে শোনাই। যারা শুনেছেন তারা তো জানেন, এর মানেও হয়তো বোঝেন, বা যারা বোঝে না তাদের জন্য বলি। তো সুকান্ত ভট্টাচার্য, আমরা জানি তার মধ্যে যে দূরদৃষ্টিটা ছিল, সেই থেকে ওনার মোটামুটি যত আমরা কবিতা পড়ি সবই খুবই প্র্যাকটিক্যাল। ওনার মধ্যে যে রোম্যান্টিক ব্যাপারটাও, সেটাও কিন্তু ভীষণ রোজকার চলার জন্য যেটা লাগে সেটা, যেখানে সব কবিরাই দেখেছেন চাঁদ দেখে তারা তাদের রোম্যান্টিসিজম যেরকম বেরিয়েছে, কিন্তু ওনার কাছ থেকে আমরা শুনেছি যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো এইরকম একজন কবি, যার মধ্যে একটা বিদ্রোহী সত্তা ছিল, তো তারই এই একটা খুব পপুলার একটা কবিতা আপনাদের সামনে আজকে পাঠ করলাম। কিন্তু কেন এই যে কবিতাটার অন্তর্নিহিত মানে অনেক আছে। যেমন কিনা উনি বলছেন যে এক নতুন শিশু জন্মেছে। আমরা একটা জিনিস জানি, একজন নবজাতকের জন্ম সে কি ইঙ্গিত বহন করে, একজন নবজাতক পৃথিবীতে এসছে মানেই কিন্তু একজন প্রবীণ, তাকে পৃথিবীকে বিদায় জানাতে হবে। তো কবি এই জিনিসটা বুঝিয়েছেন যে আমি জানি একটা নতুন শিশু জন্মেছে, আমি দেখতে পাচ্ছি, তা আমার চোখ ধুন্দলা হয়ে গেছে, আমি এখন দেখছি তার পরিচয়পত্র সমস্ত কিছু দেখছি, কিন্তু তাও আমি বলছি যে আমি তো চলে যাব, কারণ আমি প্রবীণ, আমাকে তাকে জায়গা ছেড়ে দিতে হবে। কিন্তু এখনও আমার যা শরীরে যেটুকু শক্তি আছে, সেই শক্তি দিয়ে আমি চেষ্টা করব যে শিশু গতকাল রাতে জন্মেছে এই পৃথিবীতে, সেই পৃথিবীটা তার বাসযোগ্য আমি করে দিয়ে যাব। পৃথিবীতে যত জঞ্জাল আছে, স্তূপাকারে যত নোংরা আছে, সমস্ত পিঠে নিয়ে চলে যাব, আর এই শিশুকে পৃথিবীর তে বাসযোগ্য একটা পৃথিবী, একটা পরিবেশ তাকে আমি দিয়ে যাব। এটা আমার দৃঢ় অঙ্গীকার। তো আমি জানি যখনকার কথা হচ্ছে, সেই সময় একটা শিশুর জন্য সবচেয়ে জঞ্জাল কি হতে পারে? পৃথিবীতে মানুষে হানাহানি, বিদ্বেষ, যুদ্ধ, তারপর হচ্ছে গিয়ে করাপশন, তারপর হচ্ছে গিয়ে অনেক কিছু, ধর্মের ভিত্তিতে মানুষে হানাহানি, এই সমস্ত কিছু কিন্তু উনি দেখে গেছেন। কিন্তু ওনার যেটা দেখে যাওয়া হয়নি, সেটা হচ্ছে গিয়ে এই আজকের ডেটে সোশ্যাল মিডিয়ায় যে বাচ্চাদের নিয়ে যেটা হচ্ছে, যে নোংরামিটা হচ্ছে, সেই নোংরামিটা, সেই জঞ্জালটা কিন্তু উনি দেখে যাননি। তাছাড়াও তো বাচ্চাদের নিয়ে উনি যতদিন বেঁচে ছিলেন যা বাচ্চাদের ওপর অন্যায়, সেগুলো উনি দেখেছেন। কিন্তু তাছাড়াও এখন নিত্য নতুনভাবে বাচ্চাদের ওপর অন্যায় করার আমরা দেখছি প্রবণতা বেড়ে যাচ্ছে। কেন? কারণ বাচ্চারা হচ্ছে সবচেয়ে ইজি টার্গেট। আজকে আমি একজন অ্যাডাল্ট পার্সন, আমাকে কেউ যদি ধরুন গালাগালিও একটা দেয়, এই ধরুন আমাকে কুকুরের বাচ্চা বলো, তো আমিও কিন্তু ঘুরে তাকে সেই কথাটা বলতে পারি, আমার সেই ক্ষমতাটা রয়েছে। কিন্তু একটা বাচ্চা, সে কিন্তু নিজের জন্য এই যে প্রতিবাদ, এটাকে আমরা প্রতিবাদের ভাষা যদিও বলবো না, কিন্তু তাও যদি মনে করি যে চলো আমাকে একজন বলেছে, তার ঘুরে আমি উত্তর দিতে পারবো, কিন্তু বাচ্চারা সেটা পারে না। সেটা জেনেই কিন্তু যারা
বাচ্চাদেরকে টার্গেট করে বিভিন্নভাবে, সে যৌন হেনস্থা করার জন্য বলুন বা যে কোনোভাবে অ্যাটাক করে, তারা এটাই জানে যে এই বাচ্চাটা আমি যে অনেকটা তার সাথে করছি, সে কিছুতেই তার প্রতিবাদ করতে পারবে না, আমাকে আটকাতে পারবে না, নিজের সাথে অন্যায়টা কাউকে মুখ ফুটে বলতে পারবে না। সব কিছু জেনে বুঝে তারপর তারা সেই বাচ্চার দিকে হাতটা বাড়ায়। আর আমরা জানি বাচ্চাদের সাথে কী পরিমাণে নোংরামি হয়। তো সেই নোংরামি থেকে আমাদের এই সোশ্যাল মিডিয়াও কোনো রকমভাবে ছাড় পাচ্ছে না, দেখেছেন আপনারা। তো যাই হোক, এই কিছুদিন ধরে আপনারা সবাই জানেন যে জিনিসটা হচ্ছে। আমি সবাইকেই বলেছি যে আমার বাচ্চাকে নিয়ে যে নোংরামিটা হচ্ছে তার জন্য আমি প্রতিবাদে নেমেছি। আর প্রতিবাদটা শুধুমাত্র মুখের প্রতিবাদ নয়, সেটা একেবারে আইনি পথে, যেটা দেশের আইন মেনে হবে সেই আইনি পথে প্রতিবাদ। কারণ এখানে শুধুমাত্র কন্টেন্ট করতে গিয়ে, শুধু কন্টেন্ট করতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে, রেভিনিউ জেনারেট করতে গিয়ে, পয়সা ইনকাম করতে গিয়ে কোনো বাচ্চার জীবন নিয়ে প্রমাণ ছাড়াই উল্টোপাল্টা কথা তাকে বলা, একটা বাচ্চাকে ভার্বালি অ্যাবিউজ করা, একটা বাচ্চার প্রতি সবচেয়ে অন্যায় কী হবে বলতে পারেন? যদি সেই বাচ্চাটা তার পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় যদি সে হারিয়ে যায়, তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে তার চেয়ে কিন্তু অন্যায় আর কিছু নেই। তার পুরো জীবনটাই একেবারে কি বলবো, বেমানে হয়ে গেল। কারণ সে জেনেছে যে যেখানে জন্মগ্রহণ করেছে, যে একজন তার বাবা, একজন তার মা, ছোটোবেলা থেকে দেখে এসছে। যদি কোনোভাবে কোনো রকমভাবে কোনো সময় সেই বাচ্চাটির সামনে এটা এসে যায়, অনেক সময় মজার ছলে আমরা করি, এই তো আমাদের বাচ্চা ন, তুই তো আমাদের বাড়ির বাচ্চা না, তোকে তো ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা হয়েছে। তাতেই দেখবেন বাচ্চারা, অনেক বাচ্চা আছে ভেঙে পড়ে, প্রতিবাদ করে, চিৎকার করতে থাকে, কান্না করতে, মানে একেবারে কেঁদে ভাসিয়ে দেয়। সেখানে বাড়ির মধ্যে বাড়ির লোকেরা তারপর তাকে আবার বলে দেয়, আরে মজা করলাম না রে, এরকম কোনো ব্যাপার না। তাতেই দেখবেন বাচ্চারা, অনেক বাচ্চারা আছে যারা কিনা মানে এই কথাটা বলাতেই ডিপ্রেশনে চলে গেছে, মজা করা হয়েছে তাতেই ডিপ্রেশনে চলে গেছে, এরকম ভুরি রয়েছে। সেখানে যদি হঠাৎ করে কোনো বাচ্চা কোনো অন্য সোর্স থেকে জানে যে তার জন্ম পরিচয় নিয়ে কথা হচ্ছে, কিছু মানুষ বলছে যে সে এতদিন যাকে বাবা বলে ডেকেছে সে তার বাবা নয়, তখন সেই বাচ্চাটার উপর কী এফেক্ট পড়তে পারে? এরকম বহু বাচ্চা আছে যারা কিনা ভেসে গেছে। এরকম ঘটনা প্রচুর আছে যে জানতো, যাকে বাবা বলে ছোটোবেলা থেকে দেখেছে, পরবর্তীকালে জানতে পেরেছে যে সে তার বাবা নয়। সেই অনেক বাচ্চা আছে যারা কিনা কোনো নেশাকে অবলম্বন করেছে, এই জিনিসটার সাথে সে ফেস না করতে পেরে সে কোনো নেশাকে অবলম্বন করে নিয়েছে। সেই নেশাটাকে ধরে সেটা অনুযায়ী মানে তার মধ্যে সম্পূর্ণ নিজেকে নিমজ্জিত করে সেই জিনিসটা থেকে দূরে থেকেছে। অনেক বাচ্চা অ্যারোগেন্ট হয়ে যায়, রিপালসিভ রকমের, তারা সেই অনেক বাচ্চাই আছে হাত পা ছুঁড়ে মারামারি করে নিজেরা নিজেদের ক্ষতি করে, এরকম কিন্তু প্রচুর আছে, তাই না? তো কবি সুকান্ত ভট্টাচার্য এই জিনিসটা জানেন না, জেনে যেতে পারেননি যে সোশ্যাল মিডিয়া বলেও একটা জায়গা আছে যেখানে কিনা বাচ্চাদেরকে এরকমভাবে হেনস্থা করা হয়। তো একজন ভিডিও করে, সেই ভিডিওর মাধ্যমে কোনো বাচ্চার সম্পর্কে কোনো কথা ছড়িয়ে দেওয়া হয়, তার প্রমাণও তারা দেয় না, কিন্তু সেই কথাটা এমনভাবে ছড়িয়ে দেওয়া হয় যে মানে প্রত্যেকে এসে যে বাচ্চার সম্পর্কে কথা হচ্ছে সেই বাচ্চার মায়ের চ্যানেলে, যেহেতু এটা আমি বলছি সোশ্যাল মিডিয়া, তো সেটা মায়ের চ্যানেল হোক বা তাদের অ্যাকাউন্ট হোক, সেখানে গিয়ে তারা সেই জিনিসটাকে নিয়ে খিল্লি বানিয়ে দেয়, বাচ্চাটাকে বেজন্মা বলে ডাকা হয়। তাহলে বলুন, সেই রকম একটা জায়গা, সেরকম একটা যে জায়গা, সেই নোংরামিটাই আমি বন্ধ করার জন্য আজকে উদ্যত হয়েছি। সেটার জন্যই আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আমি ভিডিও মানে এমনিতেই আমি একটু কম ভিডিও দিই, সবাই যারা এই সমালোচনামূলক ভিডিও দেয় বা যে কটা ভিডিও দেয় আমি সেটাও দিতে পারছি না, কারণ প্রচুর আমাকে দৌড়ঝাঁপ করতে হচ্ছে, প্রচুর আমাকে সময় দিতে হচ্ছে। এখন এই সময় প্রচুর মানুষ তারা বাড়িতে বসে সুন্দর করে, যারা ব্লগাররা ব্লগ করছে, সেই ব্লগগুলো দেখে মানুষ সমালোচনা করছে, তারা একটার পর একটা ভিডিও করছে, আমি ভিডিও দিতে পারছি না, সেই জন্য আমি পিছিয়ে পড়ছি। অবশ্যই আমি যেহেতু ভিডিও দিতে পারছি না, আমার যারা দর্শকরা তারা আমার জন্য কতক্ষণ আর অপেক্ষা করবেন, তারা অন্যান্য জায়গায় সরে যাচ্ছে, সেক্ষেত্রে সেই এফেক্টটা আমার ভিউজের ওপর পড়ছে। কিন্তু আমি তাও বলছি তাতেও আমি থামবো না,
এরকমভাবে করতে করতে আমি যদি একটাও ভিডিও না দিতে পারি, তাও আমি যে কাজে নেমেছি সেই কাজটাতেই আগে সেটাকে ধ্যান দেবো। এই যে বললাম যে পৃথিবীটা শিশুর বাসযোগ্য করে যাব। তো এই যে আমাদের যে বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন যেটা তৈরি হয়েছে, সেখানে আমি একটা দৃষ্টান্তমূলক কিছু করতে চাই, যাতে কিনা কোনো ব্লগারের বা কোনো ক্রিয়েটারের, যে কোনো ক্রিয়েটারের বাচ্চাদের টানার আগে যারা টানে তাদের কলিজা কেঁপে যায়, যাতে কেঁপে যায় যে বাচ্চাকে নিয়ে বলবো, তাহলে ওর মতো আমারও তো হতে পারে। সে কী হবে না হবে সেটা পরের ব্যাপার। কিন্তু আমরা সবাই জানি, যেটা কিনা সবাই বলছে, যে এই কেস কামারি, আইন, আদালত, পুলিশ, প্রশাসন মানেই হচ্ছে হ্যারাসমেন্ট। মানে এই যে ধরুন এখন আমি নিজেকে হ্যারাসমেন্ট বলছি না, কারণ আমি তো নিজেই এই জিনিসটা করছি, কিন্তু আমাকেও তো সমস্ত কিছু ছেড়ে ভিডিও করা, ভিডিও দেখা, সমস্ত থেকে বিরত থেকে আজকে একটা জিনিসের মধ্যে পুরোপুরি নিমজ্জিত হয়ে থাকতে হচ্ছে। যখন যেখানে দরকার সেখানে যেতে হচ্ছে, যেটা করার করতে হচ্ছে। তো আমার কাজের ক্ষতি তো হচ্ছে। তো তেমনি যারা কিনা এই সমালোচনা, ব্লগিং বা এই সোশ্যাল মিডিয়ায় যারা ইনকাম করতে এসছে, তারা যাতে চোখ খুলে দেখতে পায় যে যদি কোনো বাচ্চাকে নিয়ে কথা বলি, বাপরে বাপ, তাহলে তো আমাকেও এরকম ধরনের করতে হবে, সব কাজবাজ ভুলে গিয়ে তখন আমাকে দৌড়ঝাঁপি করতে হবে, যাতে গিয়ে এই কথাগুলো চিন্তা করে তাদের বুক কলিজা 10 বার করে কেঁপে যায় যে না, কোনো বাচ্চার সম্পর্কে কথা বলবো না। তার ওপর প্রমাণ ছাড়া একেবারেই নয়। আর তার ওপর কোনো রকম কোনো অনৈতিক প্রশ্ন যেটা কোনো বাচ্চার জন্য না করা যায়, সেটা যেন আমি কোনো দিনও না করি, এই রকম ব্যবস্থাই আমি করতে চাইছি। আর সেই জন্যই সেই অবধি আমি দৌড়ে যাব, ঝাঁপাবো, তাতে আমার চ্যানেলে যে কজনরা আপনারা ভালোবেসে দেখছেন তারা দেখবেন, আমি আশা করছি। কিন্তু এটা আমার এই যে অঙ্গীকার, এটা আমারও অঙ্গীকার। তার জন্য এই যে রক্ত ঝরানো, সেটা যদি আমার দুটো চ্যানেলেরও রক্ত ঝরানো হয়, সেই রক্তটাও আমি ঝরিয়ে আশীর্বাদ করে যাব। আমি আমার শুধু সন্তানের জন্য না, প্রত্যেকটা সন্তানের জন্য, যে তোমাদের মা বাবার জন্য তোমাদেরকে কেউ টানবে না। তোমাদের মা বাবাকে যা বলার সবাই তোমাদের মা বাবাকেই বলবে, তার জন্য তোমাদেরকে কেউ এই নোংরার মধ্যে টেনে নিয়ে আসবে না। এটা এই দৃঢ় অঙ্গীকারবদ্ধ আমি হয়েছি। আর সেই রক্ত যদি আমার চ্যানেলের বুক থেকে ঝরাতে হয়, সেই ঝরিয়েও আমি রক্ত দিয়ে আশীর্বাদ করে দিয়ে যাব। তারপর হব ইতিহাস, মানে যেটার আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি তার জন্য তৈরি রয়েছি। মানে অস্তিত্ব থাকবে না বলতে, যে রোজ ভিডিও না দিতে পেরে চ্যানেলের রিচ ডাউন হতে যদি কি একসময় লোকে দেখাই বন্ধ করে দেয়, ওইটার ইতিহাসের কথা বলছি। বাদ বাকি অন্য কিন্তু কিছু ভাববেন না, যে এত টাইম আমার অন্যদিকে দিতে হচ্ছে যে আমি ভিডিও করার সময়ই পাচ্ছি না, সেটার কথা বলছি। ঠিক আছে? তো সেটার জন্য আমি তৈরি আছি। তো যাই হোক, চলে আসি এবার যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো ভিডিও দেখলাম, সেটা হচ্ছে গিয়ে একজনের ভিডিও দেখলাম, আমাকে বলেছে রাক্ষসী। তো ভালো হয়েছে, রাক্ষসী আমাকে বলেছে, তাতে কোনো গম নেই। কিন্তু যেই কথাগুলো বলেছে, সেই কথাগুলো সত্যি আমার জন্য খুব 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 ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে দাঁড়াবে। আজকে ভিডিওর মধ্যে বলছে যে এই একজন আমার বরের কর্মস্থলে পৌঁছে গেছে। তো বুঝতেই পারছেন কে, আমাদের বাড়িতে সবাই যাকে দালাল বলে রাখে, সেই দালালের একটা ভিডিও দেখলাম। সেখানে বলছে আমার বরের জায়গায়, কাজের জায়গায় পৌঁছে গেছে। হ্যাঁ, ওই জায়গায় এর আগেও অনেকে পৌঁছেছে। তারা গিয়ে বলেছে, আচ্ছা আপনার নামই, আপনার বউয়ের আমরা ভিডিও দেখি, ভীষণ ভালো। আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখি, আবার ব্লগিং ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে। বলবেন, হ্যাঁ আপনার সাথে দেখা হয়েছিল, বলবেন। ঠিক আছে? এরকম একটা না, অনেকে বলেছে, অনেকে পৌঁছে গেছে, অনেকে গিয়ে অনেকে কথা বলেছে। আর সেটা যখন আশেপাশের ওদের কলিগরা শুনেছে, তারা সবাই বলেছে, বাহ দারুণ ব্যাপার, তো তোমার বউ তার মানে দারুণ বিষয় করে, দারুণ ব্যাপার, তোমার বউয়ের এত ফ্যান ফলোয়িং, তোমার বউকে এত লোকে ভালোবাসে। মানে তার বর তার কর্মস্থলে দাঁড়িয়ে বউয়ের প্রশংসা কুড়িয়েছে আর নির্দ্বিধায় কুড়িয়েছে। ঠিক আছে? তো আমি জানতে চাই, তাদের মধ্যে কতজনের বাচ্চার জন্ম পরিচয় নিয়ে
এই কথা বলেছে। তাদের মধ্যে একজনও এরকম মানুষ আছে যাদের বাচ্চার জন্ম নিয়ে প্রশ্ন তুলেছে? তাদের মধ্যে একজন এমন কোনো ব্যক্তি আছে যার বইয়ের সম্পর্কে নন্দাই নাঙ্গি ওয়ার্ডটা ইউজ করেছে? তাও তো ওই ওয়ার্ডের তো কোনো মানে নিয়ে কোনো কথাই মানে যে কথা বলতে গেছে সে তো বলেইনি। সে তো একটাই মাত্র কথা বলেছে যে আমার যে বাচ্চা, আমার যে সন্তান, তাকে বলা হচ্ছে যে সে আমার সন্তান নয়, আমার কোনো এক আত্মীয় সন্তান। তো তাহলে তার প্রমাণটা দিক। তাহলে চিন্তা করে দেখুন, যে নিজের কর্মস্থলে দাঁড়িয়ে তার বউয়ের এক নয় একাধিক মানুষের প্রশংসা সে কুড়াতে পারে, তাহলে তার বউয়ের কৃতকর্ম যে নোংরামি করছে সেই নোংরামিটা কেন কুড়াবে না? আমার বক্তব্য এখানেই। যখনই ওখানে কর্মস্থল বলা উচিত ছিল যে না দেখুন আমি এখানে কর্মস্থল, আমার কর্মস্থলে আমার বউ কি কর্ম করছে তার জন্য আমার প্রশংসার দরকার নেই। আপনারা চলে যান ব্লগিং চ্যানেলে, সেখানে কমেন্ট বক্স আছে, কন্ট্রোভার্সি চ্যানেলে সেখানে কমেন্ট বক্স আছে। আপনারা আপনাদের এই যে প্রশংসার ঝুড়ি ওখানে ভুড়ি দিয়ে ভরিয়ে দিন। আমার এখানে প্লিজ, এটা আমার কর্মস্থান, এখানে আমার বউ কি করেছে, আমার বউকে আপনারা কতটা ভালোবাসেন সেটা আমাকে প্লিজ বলবেন না। তো জানতে চাই তাদের মধ্যে কতজন মানুষ যারা কিনা ওনার কর্মস্থানে গিয়ে ওখানকার যিনি মানে কর্তব্যরত সর্বোচ্চ পদে রয়েছে তার কাছে গিয়ে এটা বলেছে যে আপনাদের একজন অধস্তন কর্মচারী, তার সাথে দুটো কথা বলতে চাই, একটুখানি পারমিশন পাবো, একটু ওনাকে বাইরে নিয়ে গিয়ে দুটো কথা বলতে চাই। তাদের মধ্যে কেউ কি পারমিশন নিয়েছে কি? নেয়নি। বাট আজকে যাকে বললো রাক্ষসী, মানে আমাকে বললো এক রাক্ষসী যদি ওখানে পৌঁছে যায় তাহলে ওখানকার যারা কর্মচারী আছে তারা তো অবাক হবেই। তো সর্বপ্রথম কথা হচ্ছে আমি সাথে গেছিলাম কিন্তু কথাটা আমি ওনার সাথে বলতে যাইনি, বলতে গেছে আমার হাজবেন্ড। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম, শুধুমাত্র যখন ইঙ্গিত করে যে উনিও তো অনেক কথা বলেছেন তখন আমি বলেছি যে আমি বলেছি তার জন্য আমার বাচ্চা কেন, উনি তো বাচ্চাকে নিয়ে বলতে এসছেন, আপনি সেটার উত্তর দিন, ঠিক আছে এই কথাটা। তো এবার বলি যে আমাকে বলছে রাক্ষসী, এদিকে নিজেই কিন্তু নিজের ব্লগে বলেছে যে ওর ঠাকুমা ওকে নাম দিয়েছিল পুতনা ঈর্ষা, যে কিনা ছোটবেলা থেকে যার নাম পুতনা ঈর্ষা, পুতনা রাক্ষসীর মতো, সে আবার অন্যকে রাক্ষসী বলছে। ওয়াইটিতে কি নামে স্বনামধন্য সবাই আমরা জানি, সে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে আমাকে বলছে আমি নাকি রাক্ষসী। তো যাই হোক, তার তো একটা ব্লগ ভিডিও দেখলাম, বাপরে বাপ, যা অন্যের সম্পর্কে একসময় একদা ওয়ান্স আপন এ টাইম আলোচনা করতো, সমালোচনা করতো, সেগুলোকে আঙুল তুলতো, তার বিরুদ্ধে নিন্দে ছিচি করতো, সেইগুলোই নিজে করছে। প্রথমত সবাই তো অনেক দিন থেকে বলে যে এ সকালবেলা উঠে জামা কাপড় ছাড়ে না, বাসি কাপড়ে। এদিকে অন্যকে নিয়ে অন্য কোনো গৃহবধূ সে যে গৃহকর্মে নিপুণা নয় সেটা বলার জন্য একেবারে একদম নিজের সাথে মিলাতো, যে আমি চালের জলটা আগে বসাই, পরে তারপর চালটাকে ধুয়ে জলের মধ্যে দিই, আমি একেবারে লক্ষ্মী, এটা লক্ষ্মীশ্রী। আর যারা ডাইরেক্ট হাঁড়ির মধ্যেই ধুয়ে দিয়ে দেয়, মানে একেবারে ডাইরেক্ট ধুয়ে ডাইরেক্ট বসিয়ে দেয়, সেটা লক্ষ্মী নয়। সবার আগে তো এইটা নিয়ে তো কেউ আজ পর্যন্ত কথা মানে বলেনি, আমি ওর মুখেই প্রথম শুনেছি। কিন্তু এই বাসি কাপড়টা নিয়ে অনেকেরই দেখেছি প্রবলেম আছে, যদিও আমার নেই, কিন্তু অনেকেরই দেখেছি বাসি কাপড় নিয়ে বলে। আমি ওটা অতটা বুঝি না, তাই জন্য আমি বলি না। আমি বলেছি যে আমার মা কিন্তু প্রত্যেক সকালবেলা উঠে রাত্রে যেটা পরে থাকে বাসি কাপড়টা ছাড়ে ভীষণভাবে। মার এটা একদম প্রথম থেকে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, কিন্তু আমার মধ্যে সেই জিনিসটা ছিল না। তো যাই হোক, যেটাই হোক, কারণ এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু এই যে কথাগুলো বলছে, আজকে দেখলাম সেই মানে কীরকম বিশ্রী লাগছিল, বাজারে গেছে, সেই বাজারে পাঁঠার মাংস মানে পুরো ঝোলানো আছে, সেখান থেকে কাটছে, সেগুলো পর্যন্ত দেখাচ্ছে। একসময় কিন্তু নিজেই যে এরকমভাবে মাছ কাটা দেখানো, মাংস কাটা দেখানো, এগুলো উচিত না। তো প্রচুর মানুষ আমি জানি যারা কিনা ভেজিটেরিয়ান, তারা কিন্তু ব্লগ দেখে, তারা কিন্তু ভেজ ব্লগ নন ভেজ ব্লগ বলে কিছু বোঝে না, তারা ডেলি ব্লগ দেখতে যাদের ভালোবাসে তাদেরই ভালোবাসে। তো সেক্ষেত্রে ওরকমভাবে ঝুলছে, সেটা কেটে কেটে দেখাচ্ছে, মানে ভাবুন
মানে কন্টেন্ট এখন কি করবে, যেহেতু অন্য চ্যানেলে কন্টেন্ট করতে পারছে না, এই চ্যানেলে ম্যাক্সিমাম বড় ভিডিও করে ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করতে হবে, সেই জন্য ওইটুকু অংশ কেটে বাদ দেওয়ার প্রয়োজন বোধ করছে না। এটা চিন্তা করছে না যে অনেক মানুষ আছে যারা কিন্তু খায় না, মাছ মাংস খায় না, তারা পিওর ভেজ, তারা এইসবগুলো দেখলে তাদের খুব কষ্ট হয়, সেগুলো ভুলেই গেছে। কিন্তু যখন নিজের ব্লগিং চ্যানেলটায় সেরকম কিছু দেখানোর ছিল না, তখন ওই শুধুমাত্র ওই উচ্ছে কাটা আর তেলাপিয়া মাছ ধোয়া ছাড়া কিছু দেখানোর ছিল না, তখন কিন্তু দীর্ঘদিন ধরে শুধু এই একই কথা যে কী করে মাছ মাংস কাটা দেখায়, কী করে মাছ মাংস কাটা দেখায়। তাহলে আজকে ও কী করে দেখাচ্ছে? একটা কথা বলুন, এই যে বললো যে বরের দুদিন আগে বললো না যে তার বরের এত শরীর খারাপ, কি না তার উপর হার্টের প্রবলেম, কিসের জন্য না তার কর্মস্থলে মানে একজন দুজন গেছে, সেই জন্য তার হার্টের প্রবলেম হয়ে গেছে ওই টেনশানে। একটা মানুষ যার হার্টের প্রবলেম, যাকে হসপিটালে নিয়ে গেছে, তার মানে এমন অবস্থা হয়েছে যে তার বউয়ের রাত্রে ঘুম উড়ে গেছে বরের কন্ডিশন দেখে, সে তারপর থেকে কবার মাছ মাংস ওরকম পাঁঠার মাংস খেলো একবার গুনবেন তো কদিন হয়েছে, তার মধ্যে কবার পাঁঠার মাংস খেয়েছে, কবার ওই ধরনের খাবার খেয়েছে। সারাক্ষণ তো মানে একটার পর একটা শুধু এখন মাছ মাংস এই গড়গড়ানি রান্না। একদিনও দেখেছেন ওই যে বলছে এত শরীর খারাপ, এত বুকে ব্যথা, এত হার্টের প্রবলেম, একবারও দেখেছেন যে একদম পাতলা পুরো টেলটেলে মাছের ঝোল ভাত খাওয়াতে দেখেছেন? দেখেননি। তাহলে বুঝে নিন যে হার্টের ওপর কতটা ঠিক চাপ পড়লে এই কদিনের মধ্যেই পরপর পাঁঠার মাংস ঢিপানো যায়। এদিকে নিজে কিন্তু সব সময় বলতো যে মানুষটা খাটের ওপর বসে রয়েছে তাকে কিন্তু আর উচিত নয় সপ্তাহে একদিন, মানে প্রত্যেক সপ্তাহে একদিন বা দুদিন পাঁঠার মাংস খাওয়া উচিত নয়। পাঁঠার মাংস কেন, চিকেন, তারপর তৈলাক্ত মাছ, এগুলো কিছুই খাওয়া উচিত নয়। তার একেবারে সাদা মাটা খাওয়া উচিত, কারণ সে তো সবসময় ঘরের মানে একটা জায়গাতেই বসে থাকে, নড়াচড়া করতে পারে না, সেই জন্য তার একদম নর্মাল খাওয়া উচিত। তাহলে যে মানুষটা নড়াচড়া করতে পারছে না ভালো কথা, তার এরকম খাওয়া উচিত। কিন্তু যে মানুষটা সদ্য যার হার্টের এত বড় প্রবলেম হয়েছে, সে কি করে এইরকম ধরনের রিচ খাবার ডেলি বেসিসে খেতে পারে? তাহলে বুঝতে পারছেন তো যে মানে ঠিক মনের কোন জায়গাটায় চাপ পড়েছে। এমন জায়গাতেই চাপ পড়েছে যার জন্য শুধু পাঁঠার মাংস খেতে হয়, না হলে হয় না। এই যেরকম মন্দিরার ক্ষেত্রে বলতো না যে ওর মন খারাপ হলেই শুধু পাঁঠার মাংস খায়, তেমনি এরও কিন্তু আমার মনে হচ্ছে তাই হয়েছে। ওর যে মনের রোগটা সেটা খানিকটা মনে হয় মন্দিরার মতো, সেই জন্যই মনে হয় ডক্টর বলেছে একটু বেশি করে পাঁঠা খাওয়াবেন, একটু বেশি করে পাঁঠা খাওয়াবেন। আপনার হাজবেন্ডের ভেড়া রোগ হয়েছে, তার জন্য যদি বেশি করে পাঁঠা খাওয়ান তাহলে ভেড়া রোগটা আস্তে আস্তে কেটে যাবে। এটাই তো বলতে হবে, তাই না? এটাই বলতে হবে, আর কি বলবো। তো যাই হোক, ভালো হলো। এই যে মানে বলে না যে ওভার স্মার্টনেস, একটা কথা দেখছিলাম বলছিল যে বেশি ওভার স্মার্টনেসও ভালো না, কি না অনেক মানুষ ওর পোষ্যের খাওয়া নিয়ে কথা তুলেছে। তো ও যেমন একটা সময় পোষ্যর খাওয়া নিয়ে কথা তুলেছে, তাহলে ওকেও তো শোনাতে হবে। কারণ আমি একটা জিনিস বুঝতে পারি না, যদি দই দিয়ে মেখে ভাতটা রোজ দেখানো যায়, তাহলে মাঝে মাঝে মাংস দিয়ে মেখে খাওয়ানোটাই বা কেন দেখানো যায় না, আর পেডিগ্রিটা খাইয়ে দেওয়াটাই বা কেন দেখানো যায় না? আমি এটাই বুঝতে পারি না। ও তো খাচ্ছেই, সেটা মুখে না বলে দেখিয়ে দিলেই তো হয়, তাই না? যেমন কিনা ও সবসময় বলতো যে তুমি করেছো, বাট সেটা যদি আমাদের না দেখাও তাহলে আমরা কি করে বুঝবো? তার জন্যই তো প্রশ্ন তুলবো। তো সেই প্রশ্নটা ও যেই যুক্তিতে তুলতো, সেই যুক্তিতেই আজকে যখন অন্য কেউ প্রশ্ন তুলছে, ওর সারা শরীর মানে একেবারে তিল মিলিয়ে যাচ্ছে। এই তিল মিলানো ওয়ার্ডটা আমি কিন্তু বলেছিলাম সবার আগে, দেখলাম এখন ওর মুখে বারবারই এই তিল মিলানো ওয়ার্ডটা, যে তিল মিলিয়ে যায়। জবের থেকে দেখে নেবেন ভালো করে, ওর যারা অন্ধ ভক্তরা আছেন কবে থেকে এই ওয়ার্ডটাও ইউজ করে দেখে নেবেন। আমার ভিডিও বলে না যে দেখে না, আমার ভিডিও দেখে না, অন্যের মুখ থেকে শোনে। তো এদিকে নিজেই বলে শূন্য কথার হইন্না মারো। সবাই ওর ক্ষেত্রে যেটা বলে সেটা শূন্য কথার হইন্না মারে। বাট ও যে এই যে বলছে যে আমি দেখি না, ও বলেছে তাই জানলাম। যে ও যদি বলেছে, সে বলেছে, সে যে সম্পূর্ণটাই ঠিক বলেছে, সেটা কখনো হয়? একটাই ভিডিও নিয়ে তো মানুষের অনেক রকম ভিডিও আসে, তাই না? আমাকে তো নিজে দেখতে হবে, নিজে উপলব্ধি করতে হবে, নিজে অন্তর্নিহিত মানেটা বার করতে হবে।
এই যেরকম কিনা যেই ভিডিওটার মধ্যে থেকে আমি এই MSLদের ওদের ফ্যামিলি বন্ডিং কীরকম না কীরকম, উপরে গেল না নিচে বসলো, এই সমস্তগুলো বার করলাম, সেই ভিডিওটার মধ্যে থেকে ও বার করলো কি স্পার্ম কার্ড। ঠিক আছে, এইখান থেকেই কিন্তু শুরুয়াতটা হয়েছে, এইখান থেকেই শুরুয়াতটা হয়েছে। আর রাগটা এই জন্যই যে আমি যেগুলো দেখলাম সেগুলো ওর চোখে ও পড়লো না, দেখতেই পেলো না। একই ভিডিও ও দেখলো আমি দেখলাম, দুজনে দুরকম ভিডিও করলাম, তাই না? আর পরবর্তীকালে ও নিশ্চয়ই বুঝেছে যে আমার ভিডিওটার মধ্যেই যুক্তি বেশি, সেই জন্যই ওর এত রাগ, ফেটে গেছে, রাগে ফেটে চৌচির হয়ে গেছে। বুঝতে পেরেছেন? রাগে ফেটে একেবারে চৌচির হয়ে গেছে, সেই জন্য অসভ্য, ছোট লোক, হিপোক্রেট বলতে শুরু করলো। তো সেই জন্যই বলছি যে যার ভিডিও দেখছে সেও যে ওরই মতো করে দেখে বলছে নাকি তার ইন্টারপ্রিটেশন একদমই আলাদা, সেটা তো দেখতে হবে নিজেকে। অন্যের কথা শুনে কি লাভ হবে? এই দুদিন আগে বললো যে কাকে, সীমাকে, আরে তোর ভিডিও না দেখলে, তোর ভিডিও না দেখলে আমি ভিডিও করবো কি করে? ভিডিও না দেখে ভিডিও করা যায়? তারপর আজকে আবারও আমি তো দেখি না ওর ভিডিও, তার ভিডিও, মানে অ্যাকচুয়ালি যখনই ও দেখে যে ওর হয়ে ভিডিও একটু কম হচ্ছে, তখনই ও, আমি দেখি না, দু একজনের নাম দিয়ে দেয় যে ওর নাম, ওরটা দেখেছি, তারটা দেখেছি। এই হচ্ছে ক্যারেক্টার। দেখলাম যে জামাটা পরে, তারপর জামাটা পরে একটা নাইট ড্রেস মতো, এখন নাইটি পরে ছেড়ে, মানে যেটা নাইট ড্রেস বা নাইট স্যুট হয়, সেরকমই ড্রেস পরেছে। তো নাইটি আর নাইট ড্রেস বা স্যুটের মধ্যে তফাৎ কি? ওইটার ওপর একটা ওড়না গায়ে দিয়ে বাজারে, ও মাই ডগ টাইপস গেল। সেখানে বাজারে মানে মাটিতে বসে, মানে একেবারে মাটিতে বসে পড়ে সব বেছে বুছে বাজার টাজার করলো। একটা বাজারে কত রকমের জার্মস থাকে, সেই সব করে উচিত ছিল বাড়িতে এসে তারপর হচ্ছে গিয়ে জামা টামা ছেড়ে তারপর রান্না করা। না, একেবারেই নয়, একেবারে সেটা নয়। ওই যেটা পড়েছিল সেটা পরেই দেখলাম যে সেটা পরেই রান্না করলো। বাড়িতে এসে আদৌ হাতটা পাটা ঠিক মতো ধুয়েছে কিনা ভগবান জানে। তো যাই হোক, একটা জিনিস দেখলাম যে ছাদ নিয়ে বলেছিলাম না যে সেদিন, যে ছাদে ওঠার তো পারমিশন নেই, তো দেখলাম আজকে ছাদে উঠেছে। আর মজার বিষয়টা দেখলেন, হাজব্যান্ড কিন্তু নেই। অ্যাকচুয়ালি কী বলুন তো, যে হাজব্যান্ড গেছে গিয়ে মা বাবার কাছে বসেছে, গিয়ে যে আমি কথা বলছি তোমার সাথে, হ্যাঁ একটু ছাদে গেছে, একটু বোঝো ব্যাপারটা, একটু ছাদ দেখাতে হয়, সবাই প্রশ্ন করছে এখানে যদি থাকছে তাহলে কেন ছাদে উঠবে না? উঠতে তো পারে, আমার নজরে রয়েছে, তোমরা চিন্তা করো না। ও একটুখানি শ্যুট করবে, একটু দুটো হয়তো রিলস বানাবে, তারপর আমি নিচে নিয়ে দায়িত্ব করে চলে যাব, তোমরা চিন্তা করো না, এদিকে কোনো ব্যাপারই না। এরকমই আমার মন বলছে। তো যাই হোক, এগুলো অনুমান ভিত্তিক কথা হতেই পারে। তো তার মধ্যে একটা জিনিস দেখলাম, আমি এর আগেও লক্ষ্য করেছি কিন্তু ইচ্ছা করেই বলিনি, কিন্তু আজকে না সত্যি বলতে ইচ্ছা করছে। এর আগে একদিন দেখছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ওদের বাড়িতে কিন্তু ইলিশ মাছ আসেনি, কোথায় এসছে না ওপরে, তো সেখান থেকে ওপর থেকে কিন্তু ইলিশ মাছের মাথা দেওয়া কচুর শাক পাঠিয়েছে। হ্যাঁ, তো একটা জিনিস অবাক হয়ে গেলাম, ইলিশ মাছের মাথা কিন্তু আলাদা করে বিক্রি হয় না, মাছ কিনলে তবেই মাথা পাওয়া যায়। তো সেই মাছটা কিন্তু দেয়নি, বা হয়তো জানি না ছেলেকে হয়তো ওপরে ডেকে খাইয়ে দিয়েছে, ইলিশ মাছ কিন্তু দেয়নি দেখলাম, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা দিয়েছে ওর জন্য। তো দেখলাম সেটা খাচ্ছিল, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও এত রান্না করে কোনোদিনও কিন্তু ওপরে পাঠানো আমরা দেখলাম না। সেদিন কি একটা রান্না করেছিল ওর বর, বলছিল ওপরে পাঠিয়েছিলে, তো দেখলাম মানে ইশারা করে যা দেখলাম তাতে বুঝলাম যে না, পাঠায়নি, ওপরে পাঠায়নি। তো ওপর থেকে খাবার আসে, সেই খাবারগুলো খায়, কিন্তু নিজে এত কিছু রান্না করে তাও কিন্তু একটু ওপরে পাঠায় না, এই নিচ থেকে ওপরে। কি বলবো, প্রসঙ্গত জানাই, কালকে আমি যে চিংড়ি মাছের পোলাওটা করেছি, আপনারা যারা দেখেননি আমার ব্লগটা প্লিজ দেখবেন, ওটা আমি আমার শাশুড়ির জন্য কিন্তু প্যাক করে হায়দ্রাবাদ পাঠিয়ে দিয়েছি। হায়দ্রাবাদ পাঠিয়ে দিলাম, এখান থেকে ওপর অবধি পাঠায় না। খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল, সবাই প্রশংসা করেছিল। আর আরও অনেক সব কিছুই পাঠানো, কিন্তু জানেন গ্রেভি আইটেম কিন্তু ফ্লাইটে অ্যালাউ করে না, শুধুমাত্র শুকনো আইটেম যেগুলো সেগুলোই করে। তো সেই জন্য শুধুমাত্র পোলাও পাঠিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো সেখানে মানুষ ইচ্ছা থাকলে নিচ থেকে ওপরে খাবার পাঠাতে পারে না, সুসম্পর্ক থাকলে, এটাই হচ্ছে আসল কথা। সুসম্পর্ক,
যার নিজের সুসম্পর্ক নেই সে দিনে রাতে প্রত্যেক সময় অন্যের সম্পর্ক নিয়ে আঙুল তোলে। তো এটা সবচেয়ে বড় ভণ্ডামি, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় ভণ্ডামি, ঠিক আছে? তো যাই হোক, আমাকে তো দুদিন আগে ধমকাচ্ছিল, এমনিতে বলছে যে সবার ঠিকানা সবার কাছে আছে। আমি তো বলছি লিখে মাদুলি করে ঝুলিয়ে রেখে দিক, আমার ঠিকানা মাদুলি করে ঝুলিয়ে রেখে দিক। আর যদি যদি মনে হয় কিছু পাঠাবে, এই যে হ্যারাসমেন্টের কথা বলছিল না, আমি এখন তো আরও সুবিধা হয়ে গেল, আরও সুবিধা হয়ে গেল। আমার এমনি সুবিধা ছিল, সেই সুবিধাটা কি সেটা আমি এখনই রিভিল করব না, কিন্তু ও যেহেতু নিজেই ভিডিওর মধ্যে বলল যে প্রচুর মানুষ তারা গেছে, গিয়ে সেখানে ওর প্রশংসা করেছে, তো প্রশংসা যে কুড়াবে তাকে তো দুর্নামও কুড়াতে হবে, তাই না? তো এটা তো খুব সুবিধা করে দিল, ওভার স্মার্টনেস করে খুব সুবিধা করে দিল। সেই অংশটা এমনিতে ভিডিওটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, আর তাছাড়াও ওইটুকু অংশ স্ক্রিন রেকর্ডিং করে রেখে দেবো খুব সুন্দর করে, ঠিক আছে? তো যখন আমাকে ডাকা হবে অবশ্যই সেটা আমি দেখাবো, তাই না? তো সেরকম আমার কাছে আরও প্রচুর বলেছি না, এই যে ঠোঁটের এখানটায় নিয়ে বসে রয়েছি, একবার বুলায় তো সাহি। তো সে মানুষ যতদিনই বলো না যে আজ আমি কিছু বলছি না, কিন্তু 5 বছর পরেও কিন্তু আমি চাইলে ডাকতে পারি, আমি সেটা কোনো বিষয় নিয়ে কমপ্লেন করতে পারি, অবশ্যই করতে পারি। ধরুন এখন কোনো মানুষ যে কিনা কাউকে শেষ করে দিল, তার বিরুদ্ধে কিছু হলো না, তার মানেই সে বেঁচে যাবে তা নয়। 5 বছর 10 বছর পরেও কিন্তু সেই কেস করা যায়, রিওপেন করা যায়। কেউ যদি মনে করে সে চুরি করতো, তারপর সে সাধু হয়ে গেছে, একেবারে সাধু হয়ে গেছে, তাই জন্য তার আগে যে চুরি করা ব্যাপারগুলো সেগুলো চলে যাবে, সেটা নিয়ে কেউ কিছু করবে না, সেটা কিন্তু নয়, সেটা একেবারেই নয়। তো কোনো মানুষ যদি সত্যি সাধুও হয়ে যায়, তাও যদি তার পূর্বকালে কোনো রকম কোনো কেস থাকে, দেখেছি আমরা অনেক ভণ্ড সাধুর আগের কেস সব রিওপেন হয়েছে, সব সেগুলোকে তাদেরকে বলতে হয়েছে কী বিষয়, তার মধ্যে কিন্তু এই মানে খুনের কেসও রয়েছে, ঠিক আছে? তো করুক, আমি তো বলছি করুক, কিন্তু ওই যে চিঠি থাকলেই তো হয় না, তারপর যে কি হয়, চিঠির যদি ঠিকঠাকভাবে উত্তর না দেওয়া যায়, যাকে হ্যারাস করছি তাকে সত্যিই হ্যারাস করছি যদি প্রমাণিত হয়ে যায়, যার বিরুদ্ধে কমপ্লেন করছি তাকে যে শুধুই হ্যারাস করার জন্যই করেছি, কোনো এর মধ্যে কারণই নেই, তাহলে কিন্তু তার ফল মারাত্মক হয়। তো আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে সবার প্রতি কিন্তু আমার মন সেরকম হয় না যে এটা মনে করবো যে থাক ওদের তো এরকম কোনো ব্যাপার রয়েছে। সবাইকে কিন্তু ছেড়ে দেওয়া যায় না, ঠিক আছে? সবাইকে ছেড়ে দেওয়া যায় না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, একটা কথা বলে ভিডিওটা শেষ করে দেবো, সেটা হচ্ছে গিয়ে এই যে পুতনাইশা সে আবার বলছে আমাকে রাক্ষসী। আমি কিন্তু পুতনাইশা নামটা দিয়েছে খুদ ওর ঠাকুমা, ওকে দেখলেই বলতো পুতনাইশা, মানে এমন হাসি হাসতো পুতনা রাক্ষসীর মতো, সেই জন্যই পুতনাইশা। তো সেই পুতনাইশা যে নাম ছোটোবেলা থেকে পেয়েছে, সে আবার আমাকে বলে রাক্ষসী। তো যাই হোক, আমি একটা ভিডিও করেছি যার মধ্যে থাম্বনেলে দিয়েছিলাম এটা কে, আমি প্রশ্ন করেছি, আমি এটা পাশে কারণ নাম বসিয়ে দিইনি, নিজেই 1000বার কন্ট্রোভার্সি করতে গিয়ে বলেছে যে তোমরা কি বোঝো না কোনটায় প্রশ্নবোধক চিহ্ন আছে, কোথায় বিস্ময়বোধক চিহ্ন আছে, তোমরা কি বোঝো না? আমি কি এটা এরকমভাবে বলে দিয়েছি, ফুল স্টপ দিয়ে দিয়েছি? যদিও এই কথাটা আমি অনেক দিন আগে আমার বঙ্গমামি চ্যানেলে একবার বলে দিয়েছিলাম, এরকমই কোনো ভিডিও দিয়েছিলাম, সেখানে বলে দিয়েছিলাম যে আপনারা বুঝুন, টাইটেলটা বুঝুন, থাম্বনেলটা বুঝুন, আমি এখানে প্রশ্ন করছি। তা আমি ওটা প্রশ্ন করছি, এটা কে, আমি বলিনি যে যাকে তোমরা ভাবছো সেই। আমি একটা স্টেটমেন্ট দিইনি, তার এগেনস্টে যা দেওয়ার থাকে, যা মানে কি বলবো, এভিডেন্স দেওয়ার থাকে, যা অনুমান করার থাকে, যা মিলিয়ে দেখানোর থাকে, সব তো দেখিয়েছি, তাই না? তো এখানে আমি এটা কে বলতে পারবো না থাম্বনেলে? এটা কি এমন খারাপ হয়েছে? আমি তো ওখানে প্রশ্ন বড় করে প্রশ্ন করেছি, দেখুন এটা কে, আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, যে ক্রিয়েটার তার কাছে জিজ্ঞাসা করছি এটা কে, তাই না? তো যাই হোক, এত মানুষের ভুল তো হতে পারে না, হ্যাঁ, এত মানুষের ভুল হতে পারে না। সবাই তো ওই যে কি জানতো, আমি এটা আজকেই একটা ভিডিও গেছে তাতে বলেছি যে জানতো যে ওই অযোধ্যা ট্রিপের মধ্যে কে ছিল, কে গেছে সাথে করে, পরেতে সবাই দেখলো, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার, যে যতক্ষণ না হাতে প্রমাণ আসে ততক্ষণ অনুমান ভিত্তিক হয়, আর অনুমান বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়, ঠিক আছে? তো যাই হোক, সবশেষে একটাই কথা বলবো যে এখন ভিডিওগুলো আমার হয়তো একটু
এদিক ওদিক হবে, মানে সবসময় ভিডিও দিতে পারছি না বা দিনে একটা ভিডিও দিচ্ছি। আপনাদের কাছে হাত জোর করে একটাই আমি অনুরোধ করব যে যে জিনিসটা আমি করতে যাচ্ছি তার জন্য আপনাদের সাপোর্ট আমার প্রচুর প্রয়োজন। এই যে পৃথিবীকে একটা শিশুর বাসযোগ্য করব, সেটা কিন্তু সেই পৃথিবীতে আমরা সবাই রয়েছে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রচুর অ্যাকাউন্ট চাচ্ছে, সেই অ্যাকাউন্টগুলো থেকে আমার ছেলেকে জঘন্যভাবে কথা বলা হচ্ছে। আমি বলবো আপনারা প্রতিবাদ করছেন, আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তবে তাদেরকেও মানে তারা যেটা করছে সেটাতে আমার এই ভিডিওগুলোর ইম্প্যাক্ট বোঝাতে খুবই সুবিধা হচ্ছে, আমি এটুকুই বলতে পারি। এটুকুই বলতে পারি। আর তারা যদি ভাবে যে তাদের কেউ ধরতে পারবে না, এটা তো একদমই ভুল, একেবারেই ভুল ধারণা তাদের। তো তারা করতে থাকুক, আমার কোনো আপত্তি নেই। সব হবে, সমস্ত হবে। আপনাদের পাশে চাই, আপনাদের সাথে চাই। এখন আপাতত এটুকুই। ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন, বেশি বেশি করে শেয়ার করুন, যেটুকু দিতে পারছি এটুকুই বলতে পারি। কারণ ভিডিও ভিউজ, আর্নিং সবটাই আমার কিন্তু প্রয়োজন। কারণ আমি যা করব, যেটুকু করবো, আমি চেষ্টা করব যে যেহেতু এটা আমার সংক্রান্ত, আমি যদি ভিডিও না করতাম তাহলে তো আজকে যে সিচুয়েশনটা এসছে সেটা তো আসতো না। এমনিতে তো এমনি কোনো কারণে রাস্তা দিয়ে চলতে চলতে তো কেউ এই ধরনের নোংরা কথা বলতো না, বলার সাহস পেত না। শুধুমাত্র ভিডিও করার কারণেই এত বড় সাহস, এত বড় স্পর্ধা মানুষ দেখাচ্ছে। তো সেখান থেকে আমি চাই যে আমি নিজেই যাতে নিজের জন্য যেটুকু যা লাগে সেটুকু করতে পারি, ঠিক আছে? তো এখন আপাতত এটুকুই চাইলাম যে ভিডিওগুলোতে সাপোর্ট করুন, আমাকে সাপোর্ট করুন। এরপর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে সামনে থেকে একেবারে চেয়ে নেব আপনাদের কাছে ভালোবাসা স্বরূপ। আমি জানি, আর শুধু আমার বাচ্চা না, এটা সবার বাচ্চার জন্য। হয়তো মাধ্যমটা আমার ছেলে, কিন্তু সবার বাচ্চা সিকিওর হবে। কেউ আর কোনো বাচ্চাকে নোংরা কথা বলতে পারবে না আমাদের এইখানে। আমি এইটুকুর জন্য তো বলছি। তারপর তো এই একবার যদি একটা কোনো জায়গায় কোনো রেজাল্ট বেরোয়, তাহলে সেটা তো রেফারেন্স হিসাবে সব জায়গায় খাটবে আমাদের দেশে, তাই না? তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।